answer your question in a very common sense kind of way, because at the end of the day, বাংলাদেশ সফর শেষে ফিরে গিয়ে মাদ্রাজে বসে জয়শঙ্কর এমন বার্তা দিলেন যেটি ঝিকে মেরে বউকে শেখানোর মতো। বাংলাদেশে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে গেলেন বার্তা, আর দিল্লিতে বসে কি বাংলাদেশের ভবিষ্যৎ সরকারের উদ্দেশ্যে বার্তা দিল। শুনতে খুবই সাধারণ একটি বাক্য, কিন্তু প্রশ্ন হলো এই কমন সেন্স কথাটা কাদের উদ্দেশ্যে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, নাকি আওয়ামী লীগ, নাকি এর মধ্য দিয়ে দিল্লি আসলে একটি বড় কূটনৈতিক বার্তা দিয়ে দিল? বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না, একটা ফাঁকা জায়গা করে দেবে না, এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিঃপ্রকাশ এস জয়শঙ্কর একটা সূচনা করলেন বলা যায়, এবং এই সূচনা জঙ্গিদের এখানে অবরাহ্য করতে দেবে না। বাংলাদেশ সফর থেকে ফিরে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং মুখ খুলে তিনি দুটো বিস্ফোরক কথা বলেছেন, জানি আন্তর্জাতিক স্তরে সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট বলেছেন, বদ প্রতিবেশী যদি কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে পূর্ণ অধিকার ভারতের আছে পাল্টা দেওয়ার। আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতার রাজনীতি চলছে, আমরা সকলেই অবগত আছি। কিছু হলেই বাংলাদেশের কিছু চুনুপুটি রাজনৈতিক দল এবং কিছু চুনুপুটি টোকাই সমন্বয় ভারতকে গালাগালি করে, ভারতের রকে গালাগালি করে, এবং সকল কিছুতে ভারতের রয়ের দোষ খুঁজে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারতের র যেটা বাংলাদেশে করতে চাই সেটা অটোমেটিক্যালি এ সকল টোকাই সমন্বয়গুলো করে ফেলে, এবং এ সকল জঙ্গিবাদ যারা প্রমোট করছে তারা করে ফেলে। ভারতের র চেয়েছিল কি বাংলাদেশের মধ্যে একটি জঙ্গিবাদের আস্ফালন হোক এবং জঙ্গিদের উত্থান হোক, যেটা ভারত বহির্বিশ্বের কাছে দেখাতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে আসার অন্যতম মূল উদ্দেশ্য ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় যোগ দেওয়া। এতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন, এবং তিনি খালেদা জিয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এই সফরকে কেবল শ্রদ্ধা জানাতে যাওয়া হিসেবে দেখা হচ্ছে না, বরং এক ধরনের কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি নতুন বাস্তবসম্মত কূটনৈতিক সূচনা হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফর শেষে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন, ভারতের প্রতিবেশী নীতি আবেগ দিয়ে নয়, কমন সেন্স বা সাধারণ বুদ্ধি দিয়ে পরিচালিত হয়। তিনি বললেন, আমরা কমন সেন্স নিয়েই কথা বলবো। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও আচরণই মূল বিষয়। জয়শঙ্করের বক্তব্যের মূল দিকগুলো হলো ভারতের প্রতিবেশী নীতি কিভাবে কাজ করে। জয়শঙ্কর বললেন, যেসব প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করে, ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় না, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো থাকে। কিন্তু যদি কোনো দেশ ধারাবাহিকভাবে ভারতের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে, সীমান্ত সন্ত্রাস বা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সমস্যা তৈরি করে, তাহলে ভারত নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেছেন, যদি প্রতিবেশী দেশ কোনো সমস্যায় থাকে তাহলে সাহায্য বা যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হয়, বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলা হয়। জয়শঙ্কর উদাহরণ দিয়ে বললেন, কোভিড-19 মহামারীর সময় ভারত প্রতিবেশী দেশগুলোকে ভ্যাকসিন প্রদান করেছে, খাদ্য ও জ্বালানি সহায়তা দিয়েছে, এবং শ্রীলঙ্কাকে বড় এক অর্থনৈতিক প্যাকেজও দিয়েছে। তিনি বলেন, ভারতের উন্নয়ন একটি জোয়ারের মতো, যদি ভারত উন্নত হয় তাহলে তার প্রতিবেশী দেশগুলো উপকৃত হয়। অন্যদিকে এটি শুধু রাজনৈতিক কূটনীতি নয়, বরং আঞ্চলিক অর্থনীতি, মানবিক সহযোগিতা এবং স্থিতিশীলতার একটি সামগ্রিক নীতি হিসেবেও দেখা হচ্ছে। কিন্তু সব দেশ কি একইভাবে আচরণ করছে? জয়শঙ্করের ভাষায়, না, সবাই একইভাবে আচরণ করছে না। এবার আলোচনা করি তিনি কোন প্রতিবেশীকে খারাপ বলে উল্লেখ করেছেন। জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন, যদি কোনো প্রতিবেশী দেশ দীর্ঘ সময় ধরে অব্যাহতভাবে অনুপ্রবেশ, সন্ত্রাস বা ক্ষতিকর কার্যকলাপে জড়িত থাকে, তাহলে ভারত তার নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করবে। তিনি বলেছেন, আমাদের নিজেদেরকে রক্ষা করার পূর্ণ অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করব। তিনি আরও বলেন, যদি আপনি জল ভাগ করতে চান কিন্তু একই সাথে সন্ত্রাসকে উৎসাহিত করেন, তাহলে তা সম্ভব নয়। এটা কোনো সাধারণ বক্তব্য নয়, এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। জয়শঙ্করের বক্তব্য এসেছে এমন এক সময় যখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, আর বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুটা টানটান বলে কিছু সংবাদ বিশ্লেষক উল্লেখ করেছেন। বাংলাদেশে চলমান কিছু ঘটনা, যেমন সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, সামাজিক উত্তেজনা এবং রাজনৈতিক অনিশ্চয়তা, এসব নিয়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মনোযোগ বৃদ্ধি পেয়েছে। এখানে দুটি প্রশ্ন উঠে আসে।
জয়শঙ্করের মন্তব্য কি বাংলাদেশের প্রতি একটি সহযোগিতামূলক বার্তা, নাকি এটি ভারতের নৈতিক ও নিরাপত্তা ভিত্তিক শক্ত অবস্থান? বিশ্লেষকদের মতে জয়শঙ্করের কমন সেন্স শব্দটি আসলে একটি কূটনৈতিক বার্তা। ভারত আবেগে সিদ্ধান্ত নেবে না, অতীতের সম্পর্কের দায় আটকে থাকবে না, বর্তমান বাস্তবতার ভিত্তিতে সম্পর্ক মূল্যায়ন করবে। এই বক্তব্যের মধ্য দিয়ে ভারত আসলে বলছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করবে না, কিন্তু নিরাপত্তা, সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ছাড় দেবে না। অর্থাৎ বাংলাদেশে কে সরকারে আসবে তা ভারতের হাতে নেই, কিন্তু ভারত কিভাবে সম্পর্ক রাখবে তা নির্ভর করবে সেই সরকারের আচরণের উপর। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই কমন সেন্স কি আওয়ামী লীগের জন্য সতর্কবার্তা, নাকি এটি বিএনপি ও অন্তর্বর্তী সরকারের জন্য সবুজ সংকেত, নাকি ভারত ধীরে ধীরে শেখ হাসিনার অধ্যায় থেকে সরে আসছে? জয়শঙ্কর খুব কম কথা বলেছেন, কিন্তু সেই অল্প কথার মধ্যে আছে বড় কূটনৈতিক ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি কি বলছে সেটি নয়, বরং দিল্লি কি বলছে না তাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মাটি জঙ্গিদের অভয়ারণ্য করতে দিচ্ছে না ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির আগ্রহ। দিল্লির কেন আগ্রহ? দিল্লির এই জন্যই আগ্রহ যে বাংলাদেশের গত 1.5 বছরের পরিবেশ পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এটি বাংলাদেশে একটা জঙ্গি স্থান করবার একটা সব প্রচেষ্টা চলমান। এখানে প্রধান ভূমিকায় আছে পাকিস্তান, তুর্কি এবং আরো অন্যান্য শক্তি। কিন্তু আজকে যদি বাংলাদেশ জঙ্গি স্থানে পরিণত হয় তাহলে সেটি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ, উৎকণ্ঠার কারণ। ভারতের অভ্যন্তরে যেমন এ ব্যাপারে সতর্কতা আছে, আন্তর্জাতিকভাবেও সতর্কতা আছে। এই জন্যই ভারত অন্ততপক্ষে বাংলাদেশের মাটি ছেড়ে দিতে আগ্রহী নয়, এবং সেই ছেড়ে দেওয়ার সুযোগে কেউ এখানে ফায়দা হাসিল করুক সেটি ভারত কোনোভাবেই করছে না বা ছেড়ে দিচ্ছে না। সেটি সাম্প্রতিক বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী ঘটনায় আরো বেশি স্পষ্ট হয়ে উঠেছে। প্রায় 4 বছর বিরতির পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে। রাজনাথ সিং তার এক্স হ্যান্ডেলে শোক বইতে সই করার পর এই তথ্য জানিয়েছেন। গত 2 দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ মিশনে যাওয়াটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে থাকে। আর 2025 সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দুই দেশের কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় নতুন করে সংকট তৈরি হয়। এমন প্রেক্ষাপটে ভারতের 2 জন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের বাংলাদেশের সঙ্গে যুক্ততা সম্পর্কের গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রায় 10 দিন আগে দিল্লির বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। গত 23 ডিসেম্বরের ওই প্রতিবাদ মিছিলের আগে 20 ডিসেম্বর রাতে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাই কমিশন কমপ্লেক্সে অবস্থিত হাই কমিশনারের বাসার উল্টো দিকে বাংলাদেশ বিরোধী স্লোগান দিয়েছিল। হাই কমিশনারকে ওই রাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা দুই দেশের মধ্যে তিক্ততা আর উত্তেজনা বাড়িয়ে দেয়। কিন্তু 1 সপ্তাহ না পেরোতেই রাজনাথ সিং এর বাংলাদেশ হাই কমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো তাৎপর্যপূর্ণ। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দূতাবাসে গিয়ে এই ইঙ্গিত দিচ্ছেন যে দূতাবাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির দায়িত্ব। তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠি যে তাৎপর্যপূর্ণ তার ইঙ্গিত আছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর ভাষ্যে। এস জয়শঙ্করের ঢাকা ছাড়ার খবর দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে রিয়াজ হামিদুল্লাহ লিখেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর 4 ঘন্টার ঝোড়ো সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সংক্ষিপ্ত ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 4 ঘন্টার ঝটিকা সফরে এসে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তুলে দেন। প্রায় 20 মিনিটের আলোচনায় সম্পর্কের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে তারা দুজন কথা বলেন। বিশ্লেষকদের মতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনার ইঙ্গিত আছে। তাই খালেদা জিয়ার জানাজায়ের সুযোগটি কাজে লাগিয়ে বিএনপির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সেটা এগিয়ে নেওয়ার উপর জোর দিচ্ছে ভারত।
প্রসঙ্গত দিল্লি 6 মাস ধরে বারবার বলছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী নির্বাচনে জয়লাভের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। কূটনৈতিক ও সরকারি সূত্রগুলোর সঙ্গে গত 2 দিনে কথা বলে এই ধারণা পাওয়া গেছে যে নির্বাচনে বিজয়ী পক্ষের সঙ্গে ভারতের যুক্ততার প্রসঙ্গটি গত বুধবারের সংক্ষিপ্ত আলোচনায় এসেছে। এখানে যারাই ক্ষমতায় আসবে বলতে বিএনপিকে বোঝানো হচ্ছে বলে বিশ্লেষকদের মত। সেদিক থেকে এস জয়শঙ্করের ঢাকা সফরের পরদিনই রাজনাথ সিং এর দিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে শোক বইতে সই করাটা ভারতের দিক থেকে সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহের স্পষ্ট ইঙ্গিত। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ টেনেছেন। খালেদা জিয়ার নেতৃত্ব, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের জন্য তার ভূমিকার প্রশংসা করে শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তিনি খালেদা জিয়ার আদর্শের ওপর ভিত্তি করে বিএনপি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বিএনপি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দুই দেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরো সমৃদ্ধ করতে তারেক রহমানের নেতৃত্ব দানকারী ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই দেশের অংশীদারত্ব এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্ব নতুন সূচনা করবে বলে নরেন্দ্র মোদীর চিঠিতে ইঙ্গিত আছে। জানা গেছে তারেক রহমানের সংক্ষিপ্ত আলোচনার সময় বিএনপি ও বিজেপি দুই দেশে ক্ষমতায় থাকার সময় 2001-4 সময়ে কাজের ইতিবাচক অভিজ্ঞতার প্রসঙ্গটি এসেছে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর জোর দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে ভারত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এস জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন, নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে ভারত সরকার তাদের সঙ্গে যুক্ততার জন্য অপেক্ষায় রয়েছে। দুই দেশের অমীমাংসিত বিষয়ের প্রতি ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেছেন, দুই দেশের মধ্যে সমস্যা থাকতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দিয়েছেন। তার মতে আলোচনায় বসে সমস্যা সমাধানের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব। সরকারি সূত্রগুলো জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এস জয়শঙ্কর ঢাকায় আসার বিষয়টি দিল্লি গত মঙ্গলবার বিকেলে নিশ্চিত করে এবং গত মঙ্গলবারে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে ফোন আলাপ হয়। তারেক রহমানের সঙ্গে আলোচনার পর এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেন। সেখানে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে কিভাবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যায় সে বিষয়টিও আলোচনায় এসেছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল তার দপ্তরে সাংবাদিকদের বলেন, এর উত্তর আপনাদের আগামী দিনে খুঁজতে হবে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন যে কি হয়। আমরা সেই দেখবার জন্য অপেক্ষা করছি আগামী দিনে আসলে কি হয়। মোদ্দা কথা, বাংলাদেশের মাটিকে ভারত একটা জঙ্গি স্থান হতে দেবে না, একটা ফাঁকা জায়গা করে দেবে না, এবং ফাঁকা জায়গা যে করে দেবে না তারই বহিঃপ্রকাশ এস জয়শঙ্কর, একজন বাংলাদেশের প্রধান একটি দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে এসে শ্রদ্ধা জানালেন এবং সেই দলটি ক্ষমতায় আসবে, এটি ডালপালা গাছ পোকামাকড় সবকিছুই বলছে বাংলাদেশের, সেই দলের সাথে সম্পর্ক উন্নয়নের একটা সূচনা করলেন বলা যায়, এবং এই সূচনা জঙ্গিদের এখানে অবরাহ্য করতে দেবে না। পাশাপাশি বদ প্রতিবেশী যদি সন্ত্রাসবাদে সাহায্য করে তাহলে পাল্টা জবাব দেওয়ার অধিকার ভারতের আছে। পরিষ্কার ইঙ্গিত এই মুহূর্তে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার এই কথা। প্রতিনিয়ত বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আঘাত করে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। পাকিস্তানকে ভারতের মতো করে বুঝে নিয়েছে অপারেশন সিন্দুরে। এমনকি আপনারা শুনে অবাক হবেন, কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের সীমান্তে সশস্ত্র মিলিটারি বেস নতুন করে তৈরি করার কিন্তু ঘোষণা করা হয়েছে। কিন্তু বাংলাদেশকে নিয়ে ভারত কতটা আগ্রাসী হবে সেই প্রশ্ন কিন্তু এখন থেকে যাচ্ছে। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট বলেছেন, বদ প্রতিবেশী যদি কোনোভাবে ডিস্টার্ব করে তাহলে পূর্ণ অধিকার ভারতের আছে পাল্টা দেওয়ার। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে দিনের পর দিন ষড়যন্ত্র করেছে ভারতের বিপক্ষে, তার পাল্টা যে ভারত বিভিন্নভাবে দিয়েছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের কথাতে। দেখুন, অনেকেই ভাবতে পারেন যে পাল্টা দেওয়া মানে হয়তো গোলা বন্দুক, ট্যাঙ্কার, জেট নিয়ে ঝাঁপিয়ে পড়া। বিষয়টা কিন্তু সেটা নয়। আপনাকে দুই দেশের মিলিটারি পাওয়ারকে তুলনা করতে হবে। বাংলাদেশের মিলিটারি পাওয়ার যেখানে দাঁড়িয়ে আছে তা ভারতের অন্তত পক্ষে 10 গুণ কম জায়গায়। ফলে এই মুহূর্তে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে তাহলে আন্তর্জাতিক স্তরের কাছে ভুল বার্তা যাবে যে ভারত দুর্বল এক শক্তির বিপক্ষে মিলিটারি আগ্রাসন দেখাচ্ছে। কিন্তু ডিপ্লোম্যাটিক স্তরে যেভাবে বাংলাদেশকে কার্যত একঘরে করে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে,
তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশের সমস্ত কূটনৈতিক যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু একের পর এক কেটে দিয়েছে। বাংলাদেশ চেয়েছিল সার্ক যেন রিভাইভ করা হয় পাকিস্তানকে সঙ্গে নিয়ে। শেষ 1 বছর ধরে মোহাম্মদ ইউনূস ধারাবাহিকভাবে সার্ককে নিয়ে ভুল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন বাংলাদেশ মানুষের মনে। আজকে 1-1.5 বছর পরে এসেও ভারত ছাড়া কি সার্ক নতুন করে শুরু করতে পারলো মোহাম্মদ ইউনূস? এমনকি মোহাম্মদ ইউনূস কালকে তার ফেসবুক পেজেও সার্ক নিয়ে একাধিক মিটিং হয়েছে বলে মিথ্যে কথা প্রচার করতে শুরু করে দিয়েছেন। সার্ক ভারত ছাড়া যে কোনোভাবে করা সম্ভবই নয় তা তো ভারত এর আগেই বলে দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে ভারত ডিপ্লোম্যাটিক্যালি এত পাওয়ার অ্যাড করেছে এগেনস্টে, যার ফলে সার্ক অটোমেটিকলি অন্ধকারে হারিয়ে গেছে। যেমন ধরুন শ্রীলঙ্কা, দিনের পর দিন ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে। এবার আপনার কি মনে হয় যে সার্ক যদি মোহাম্মদ ইউনূস শুধুমাত্র পাকিস্তানকে নিয়ে করতে চায় তাহলে শ্রীলঙ্কা এই ভারতকে সাহায্য করবে, মানে এই বাংলাদেশকে সাহায্য করে ভারতকে চটিয়ে? এক কথায় উত্তর হলো না। সেকেন্ড দেশের কথা বলছি, আফগানিস্তান। এই মুহূর্তে আফগানিস্তান পাকিস্তানের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী। আফগানিস্তান এই মুহূর্তে কি ভারতকে চটিয়ে সার্কে অংশগ্রহণ করতে চাইবে, তাও আবার পাকিস্তান বাংলাদেশের জন্য? উত্তর হলো না। শ্রীলঙ্কা, আফগানিস্তান ভারতের বিপক্ষে কিচ্ছু করবে না। নেপাল কোনো অবস্থাতেই ভারতের বিপক্ষে যাওয়ার জায়গাতেই নেই। যতই চায়নার ইনফ্লুয়েন্স থাকুক, ভারত যত ফান্ডিং নেপালে এই মুহূর্তে করে তা যদি বন্ধ হয়ে যায়, নেপালের ইকোনমিক্যাল ক্রাইসিস মানে আসন্ন হয়ে যাবে কিন্তু একটা পদক্ষেপে। তাহলে কোনো অবস্থাতেই নেপাল কিন্তু এগেনস্টে যাবে না। তাহলে পড়ে রইল কে? শুধু পাকিস্তান। আপনার মনে হয় পাকিস্তানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ ইউনূস একটা সার্কের মিটিং অর্গানাইজ করতে পারবেন? যদি তা পারতো তা অনেক আগেই তারা করতে পারতো। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের এমনই দৈন্য দশা যে চীনের মতো শক্তিশালী দেশও কিন্তু ভারতকে চটাতে চাইছে না। কারণ ভারত একবার যদি চীনের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু রাশিয়া চীন থেকে দূরে যেতে শুরু করবে। এমনকি আমেরিকার সঙ্গে তাদের সংঘর্ষ যখন চরম পর্যায়ে যাবে তখন কিন্তু তারা দক্ষিণ এশিয়ায় পাশে থাকার মতো কোনো শক্তিশালী দেশ পাবে না। ফলে ভারত এই মুহূর্তে যে ডিসাইডিং ফ্যাক্টর তা ডক্টর জয়শঙ্কর জানেন, আর জানেন বলেই তিনি গর্বের সঙ্গে বলতে পারছেন যে বদ প্রতিবেশী যদি সুরক্ষার সঙ্গে ছেলে খেলা করার চেষ্টা করে তাহলে ভারত কড়া জবাব দেবে। ভারত এর আগেও জবাব দিয়েছে, কারণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্ট। ভারতের সাধারণ মানুষের সুরক্ষার সঙ্গে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হবে না। এই বার্তা অনেক বেশি মোহাম্মদ ইউনূসের জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলাদেশের জন্য, এবং যারা কথায় কথায় 7 সিস্টার্সকে উড়িয়ে নেবো, 7 সিস্টার্স কেটে দেবো, শিলিগুড়ি করিডরকে দেখে নেবো, এই ধরনের ফাঁকা পল্টু মস্তানদের মতো আওয়াজ দেয় তাদের জন্যই। ডক্টর জয়শঙ্কর একদিনের সফরের মধ্যে বাংলাদেশে গেছিলেন, এরপর বাংলাদেশের রাজনীতিটাই সম্পূর্ণ উল্টে গেছে। আজকে বাংলাদেশ থেকে ফিরে ডক্টর জয়শঙ্কর মিনিট 2-এর একটি কথা বাংলাদেশকে নিয়ে বলেছেন, তাতেই বাংলাদেশের ভবিষ্যতে কি হতে চলেছে সেই প্রশ্ন উঠে গেছে আন্তর্জাতিক স্তরে। ভদ্রলোকের নাম ডক্টর জয়শঙ্কর, দেশটির নাম ভারত, পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। কোন চুনোপুটি পাশ থেকে কে কি চিমটি কাটার চেষ্টা করলো তাতে বিন্দু মতো যায় আসে না। ভারত চিমটি নয়, পাল্টা থাপ্পড়টা যদি দেয় তাহলে পালানোর পথ হবে না। এই বধ প্রতিবেশীরা বুঝিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। বাংলাদেশের মধ্যে ভারত বিরোধিতার রাজনীতি চলছে, আমরা সকলেই অবগত আছি। কিছু হলেই বাংলাদেশের কিছু চুনুপুটি রাজনৈতিক দল এবং কিছু চুনুপুটি টোকাই সমন্বয় ভারতকে গালাগালি করে, ভারতের রকে গালাগালি করে এবং সকল কিছুতে ভারতের রয়ে দোষ খুঁজে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারতের র যেটা বাংলাদেশে করতে চাই সেটা অটোমেটিক্যালি এই সকল টোকাই সমন্বয়গুলো করে ফেলে এবং এই সকল জঙ্গিবাদ যারা প্রমোট করছে তারা করে ফেলে। ভারতের র চেয়েছিল কি বাংলাদেশের মধ্যে একটি জঙ্গিবাদের আস্ফালন হোক এবং জঙ্গিদের উত্থান হোক, যেটা ভারত বহির্বিশ্বের কাছে দেখাতে পারে। সেটাই ডক্টর ইউনূস করে দেখিয়ে দিল ভারতের র যেটা চেয়েছে। তাহলে ডক্টর ইউনূস কি রয়ের এজেন্ট? আর যারা র যেটা চাচ্ছে সেটা করছে তারাও কি রয়ের এজেন্ট? সেটাই বাদ দিলাম। এই র চেয়েছিল যাতে এনসিপির একটি ভাঙন হোক, বিশাল আকারে এনসিপি দলটা ভেঙে যায় এবং এনসিপি যে জামাতের প্রক্সি সংগঠন সকল কিছু ক্লিয়ার হয়ে যায় বাংলাদেশের জনগণের কাছে। এনসিপি কিন্তু ঠিক র যেটাই চেয়েছে সেটাই করেছে। তাহলে এনসিপিও কি রয়ের এজেন্ট? এনসিপি কি করেছে? জামাতের সাথে জোট করেছে এবং জোট করার ফলে এনসিপির অনেক নারী নেত্রী এবং অনেক সিনিয়র নেতাও এনসিপির পদত্যাগ করে ফেলছে। তাহলে কি এই ভাঙনটা কি রয়ে ঘটিয়েছে? এই জোটটা কি রয়ে করিয়েছে? আরে ভাই, তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারো, তোমরা একজনের পাশায় একজনের বাস ঢুকিয়ে বসে বসে ঘিরা গণ আর দোষ দাও ভারতের, দোষ দাও র। তোমরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক ঢিলে 3 পাখি মারার জন্য হাদিকে গুলি করে হত্যা করো, আবার অন্যদিকে ছাত্রলীগ যুবলীগ করেছে বলে বলে মাইকিং করো। তোমরা একদিকে ভারতের সাথে গোপনে বৈঠক করো, সে বৈঠকের কথা মিডিয়া তো বলতে তোমরা ভয় পাও কারণ ভারতের কূটনীতিকরা মানা করেছে। আবার অন্যদিক দিয়ে বলো আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। এই জামাতের নায়েব আমিরই এ বক্তব্য দিয়েছে। আর কিছুদিন পরে দেখতে পাই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভারতের কূটনীতিকের সাথে গোপনভাবে বৈঠক করে। রয়টার্সের মাধ্যমে এগুলো আমরা প্রকাশ পেয়েছে, দেখতে পাই। তাই নয় কি? আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, তারা কি সত্যিকারের মুনাফিক না? তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। এই ইন্ডিয়াও তো ভারত বিরোধিতার রাজনীতি করছে, এখন বাধ্য হয়ে কি ভারতের সাথে ভালো সম্পর্ক করছে না? এটাই হচ্ছে বাস্তবতা। মূলত ভারতের সাথে সকলে ভালো সম্পর্ক রাখতে চাই, ভারতের ছায়াতলে সকলেই থাকতে চাই, কিন্তু বাংলাদেশের জনগণকে বোঝাতে চাই
আমরা ভারত বিরোধিতা করছি, ভারত আমাদের বাংলাদেশকে শেষ করে দিচ্ছে, এই করছে সেই করছে, কিন্তু সকলে দিন শেষে ভারতের লুকির তলে ঢুকে যেতে চায়। কারণ ভালো করে জানে ভারতের ছায়া ছাড়া, ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে না। এই এনসিপি টোকাইরাও ভালো করে জানে, কিন্তু এনসিপি টোকাইরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে এখন চাইলেও ভারতের লুকির তলে যেতে পারবে না। কারণ ভারতের যা চেয়েছে তাই তারা করে ফেলেছে। অলরেডি জনগণের কাছ থেকেও কিন্তু তারা মন থেকে উঠে গিয়েছে। তারা নির্বাচনে দাঁড়ালে সত্যিকারের যদি লিগেল ভোট হয় তারা একজন এমপি হতে পারবে না, এটা একদম 100%। কারণ তাদের মতাদর্শকে এখন আমরা সকলে ক্লিয়ার হয়ে গেছি। তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা তারা মনে প্রাণে ধারণ করে না। তারা সকলে শিবিরের সাবেক কর্মী ছিল। যারা সত্যিকারের সাধারণ ছাত্র ছিল, যে 30 জন পদত্যাগ করেছে, তারা সত্যিকারের সাধারণ ছাত্র, তারা দেশকে পরিবর্তন করতে চেয়েছিল, নতুন বন্দোবস্ত নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তারা এই মতাদর্শের কাছে, মুক্তিযুদ্ধ বিরোধী মতাদর্শের কাছে, শিবিরদের টোকাই সমন্বয়ক এদের কাছে হেরে গিয়েছে। সে কারণে তারা বাধ্য হয়ে পদত্যাগ করেছে। এটাও কি রয়ের দোষ? এটাও কি রয় করেছে? আরে ভাই, রয় যেটা করতে চায় সেটা তোমরা করে ফেলে, রয় আর কিছু করার লাগে? কিছু করা লাগে না। কথা বুঝতে পেরেছো? তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে গিয়েছো। তোমরা যে শিবিরের সাবেক কর্মী সেটা জনগণকে ক্লিয়ার করে দিয়েছো, এবং তোমাদের এনসিপি যে ভেঙে যাবে সেটা রয় চেয়েছিল এবং আওয়ামী লীগও চেয়েছিল, সেটাই তোমরা করে দেখিয়েছো। তাহলে নিজেদের থেকে রয়ের এক্সট্রাঅর্ডিনারি দেখিয়ে, আওয়ামী লীগকে নিজেদের থেকে এক্সট্রাঅর্ডিনারি দেখিয়ে কিছু করতে হয়নি। এখন শুধু বাকি আছে নির্বাচনী প্রচারণার টাইমে পদে পদে তোমরা গণদোলাই খাওয়া। সেটা কিন্তু তারা 100% খেত। আমি অনেক ভিডিওতে বলেছি। সে কারণে তারা কি করেছে, হয়তো আমাদের ভিডিও দেখে, সে কারণে তারা সেফটির জন্য হাদিকে হত্যা করে একটা ইস্যু তৈরি করেছে। ইস্যু তৈরি করে এখন তারা কেউ অস্ত্রের লাইসেন্স নিচ্ছে, কেউ গানম্যান নিচ্ছে। কারণ তারা ভালো করে জানে নির্বাচন প্রচারণা করতে গেলে সাধারণ জনগণও মারবে, বিএনপির কর্মীরাও মারবে, আওয়ামী লীগের কর্মীরাও মারবে, কারণ তাদের পাশে কেউ নাই। সে কারণে যা শো দেখানোর জন্য একটা নির্বাচন করছে। জামাত থেকে 30টা আসন চেয়ে নিয়েছে। আরে ভাই, তোমাদের দল জামাত, তোমরা চেয়ে নেওয়ার কি আছে? তোমাদের 30 জনকে সিলেক্ট করে ওরা এমপি হওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমরা কি আসলে এমপি হতে পারবা? মনে তো হয় না। যতই গানম্যান নাও, ফানম্যান নাও, টানম্যান নাও, কোনো কাম হবে না। মায়ের নাম বাবাজি, জায়গা বরাবর পাবে, তোমাদেরকে খেলে দিবে। আর দেখবা যে জামাত আবার রাজনৈতিক মাঠ গরম করার জন্য তোমাদের যে 30 জনের প্রার্থী আছে, যে কোনো একজনকে কাম করা দিবে হাদির মতো। তারপরে বলবে বিএনপি কাম করাইছে, না হলে আওয়ামী লীগ কাম করাইছে। রাজনৈতিক মাঠ আবার গরম করে দিবে, বিএনপির উপর ক্লেম দিয়ে চেষ্টা করবে। বুঝো না এই ব্যাপারটা? এটাই হচ্ছে জামাতের রাজনীতি। জামাত যখন দেখে যে আমি হেরে যাবো, আমি কোনো কিছুতেই আর পেরে উঠছি না, আমি কোনোভাবে রাজনীতিতে টিকতে পারছি না, তাহলে আমার একটা বলি দরকার। এখন বলি তো আমি অন্য দলের কারো দিয়ে কোনো লাভ না, নিজের দলের একটা বলি দিয়ে সিম্পেথি নিতে হবে। সিম্পেথি নিয়ে আবার জনগণকে আমরা শাহবাগে ডাকবো ইনকালাব মঞ্চ দিয়ে, আবার শাহবাগে ডাকবো মঞ্চ 24 দিয়ে, আবার শাহবাগে ডাকবো বাংলাদেশ দিয়ে, আবার শাহবাগে ডাকবো আবার আরেকটি সংগঠনের নাম বানিয়ে। এভাবেই করে চলছে জামাতের গুপ্ত রাজনীতি। এখন গুপ্ত রাজনীতি আমাদের শেষের পথে, কারণ আমাদের যত গুপ্ত সংগঠন আছে সকলে রিভিল হয়ে গিয়েছে। আর রিভিল হওয়ার ফলে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি যতগুলো এরকম সামাজিক সংগঠন দেখানো হয়েছে, সকল কিছু হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। আর বাংলাদেশের ছাত্র জনতা বলতে কিছু নেই। যেখানে ছাত্র জনতা নামটা আসবে, সেখানে আমরা বুঝে নিব এই ছাত্র জনতা সবাই হচ্ছে শিবিরের কর্মী। কারণ শিবিরেই গুপ্ত থাকার জন্য এই সকল নামগুলা ছদ্মবেশে ব্যবহার করে। ছাত্র জনতা, আমরা সামাজিক কাজ করি, আমরা এই করি সেই করি, কিন্তু পিছের থেকে খবর নিয়ে দেখবেন তাদের লেজ হচ্ছে মূলত সকল কিছু জামাতের সাথে কানেক্টেড। এই টোকাই সমন্বয়গুলো যেগুলো আছে, যেগুলা খাইতে পাইতো না রাজমিস্ত্রির ছেলে, যেগুলা খুব কষ্ট করতো, গ্রামের নাকি সবচেয়ে ভাঙা বাড়িটা তাদের, এই হান্নান মাসুদে বলতো তার এখন তিনতলা বাড়ি হয়ে গিয়েছে, সেই কোটি টাকার মালিক, বাপের থেকে তার সম্পত্তির পরিমাণ বেশি। সবগুলোকে শিবির পিক আপ করে একটু ট্যালেন্ট ছিল, টাকা খরচ করে ফান্ডিং করে ঢাকা ভার্সিটিতে ঢুকিয়ে পড়ালেখা করিয়ে ট্যালেন্ট করে এদেরকে দিয়ে সাজিয়ে মেটিকুলার ডিজাইন করে ISICS সহযোগিতা নিয়ে, ডক্টর সহযোগিতা নিয়ে এই শেখ হাসিনা সরকারের প্রথমটা করেছে। এটা আস্তে আস্তে এখন প্রমাণিত হচ্ছে। ডাক্তার সায়ন্তর, এটাও গুপ্ত বিএনপি, সেও টকশোতে এসে বলছে সে নাকি যখন জেলে ছিল তার নায়েব আমিরের সাথে দেখা হয়েছে জামাতে, সে নিজেই নাকি জেলে বলেছে নাহিদ ইসলামকে আমরা সিস্টেমে গড়ে তুলেছি, গড়ে তোলার ফলে নাহিদ ইসলামকে দিয়ে আমরা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। এগুলো ডাক্তার সায়ন্ত এসে এখন মিডিয়াতে বলছে। সকল কিছু আস্তে আস্তে এখন গোমর ফাঁস হয়ে যাচ্ছে। কে কোথার লোক, কার সাথে কার কানেকশন ছিল, কে কিভাবে কি করেছে, সকল কিছু জনগণের কাছে প্রমাণিত। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটা হয়েছে, সেটা কোনো রকমের মেটিকুলাস ডিজাইনে সফল হতো না যদি জনগণকে ব্রেন ওয়াশ করে রাজপথে নামানো না যেত। তাই একটা কথা আমি শেষবারের মতো বলতে চাই, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। এদের অল্প বয়সে জামাত ইসলামী ট্রেনিং দিয়ে বাল পাকাই ফেলছে, কিন্তু এই নির্বাচনটা হওয়ার পরে যে সরকারে আসুক না কেন, ইউনূস চলে যাওয়ার পরে তাদের দুঃখ শুরু হয়ে যাবে, চিরকালই থাকবে, যতদিন পর্যন্ত মরবে না। বিএনপি আসলেও থাকবে, আওয়ামী লীগ আসলেও থাকবে, এটাই সত্য কথা। কারণ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারা সকলেই অবগত আছে, বাপে কামলা দিয়ে ভাত পাইতো না, তারা এখন নতুন বন্দোবস্তের কথা বলে, তারা নাকি বিপ্লব করেছে কথা বলে করলাবাজির টেস্ট মারাচ্ছে। বিএনপির সাথে মজা নেই, আওয়ামী লীগের সাথে মজা নেই। নিস্তার পাবে না, একটা টোকায় সমন্বয় পালিয়ে গেল বিদেশও তাদেরকে ছাড় দেওয়া হবে না। শুধু ডক্টর ইউনূসের সরকারটাকে যেতে বলেন বা চলে যাক, তারপরে বুঝবে কত ধানে কত চাল। এটাই আগামীতে ঘটবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সকল বিষয়। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।